সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার এই সুবিশাল অরণ্যে প্রতি মুহূর্তে মিশে আছে রোমাঞ্চের হাতছানি। আপনি যদি বাঘের জন্য শুধুমাত্র এখানে আসেন তবে হবে সেটা সবচেয়ে বড় ভুল। আপনার ভাগ্যে থাকলে বাঘ দেখা অবশ্যই হবে। লঞ্চের ডেকে বসে নদী ও জলের এই লুকোচুরি খেলা ও সঙ্গে প্রতি মুহূর্তে অজানা কিছু দেখার জন্য প্রস্তুত থাকতে হবে নিষ্পলক দৃষ্টিতে। জলে কুমির আর ডাঙায় বাঘ, এই নিয়েই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। শহরের কোলাহল ছেড়ে আজ আমরা পাড়ি দেব রহস্যময় অপরূপ প্রকৃতির মাঝে, যেখানে জীবকুল প্রতি মুহূর্তে মৃত্যুকে চ্যালেঞ্জ করে। চলুন আজকের ভিডিওতে সাক্ষী হই এক অবিস্মরণীয় সুন্দরবন অভিযানের। তবে এত কম খরচে এরকম ধরনের রাজকীয় খাওয়া দাওয়া, সাথে সুন্দরবনের সুন্দরতম রিসর্টে থাকা ও পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের ভ্রমণ কেবলমাত্র আমাদের এই বাংলাতেই সম্ভব, যেখানে একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের চারণভূমি। তবে 3 দিন দুরাতের এই ভ্রমণের জন্য আমাদের যাত্রাটি শুরু হয়েছিল শিয়ালদাহ থেকে, সকালের ট্রেনে ক্যানিংয়ে আসার পর। তো নামলাম ক্যানিং স্টেশন, আর এই যে ক্যানিং স্টেশনের এই পাশে হচ্ছে বনবিবির মন্দির, এখান থেকেই পিক আপ হবে আমাদের ভ্রমণের। তো আমরা যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলস, আর এখানে অনেকে এয়ারপোর্টের মতো বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। যে সমস্ত ট্রাভেল কোম্পানিকে আগে থেকে কন্ট্যাক্ট করে আসে তাদের সেই বোর্ডটা নিয়ে দাঁড়িয়ে থাকে যাতে চিনতে সুবিধা হয়। তো যেই ট্রাভেলসের সাথে আজকে আমাদের ট্যুরটি হচ্ছে, সেই ট্রাভেলস কোম্পানি অর্থাৎ সাগর সঙ্গম ট্রাভেলস স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এনাদের অফিস। তো এখান থেকে এসেও আপনারা বুকিং করতে পারেন। তো ক্যানিং থেকে 17 কিলোমিটার পাড়ি দেওয়ার পরে অটোতে ওখান থেকেই পিক আপ করলো আমাদের। তারপর চলে আসলাম সোনাখালি ঘাট। তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম সুন্দরবনের ভ্রমণের যত ট্যুরগুলো হয় অ্যারেঞ্জ করা হয়, আর এখানে মানে শয়ে বোর্ড দেখতে পারবেন। আর এই যে পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীকে বলা হয় গোমুখ নদী, তারপর অনেকে বাসন্তী নদীও বলে। তো চলে এসেছি, দেখুন এখানে পরপর বোট রয়েছে, এখানে হাজারো বোট। তো আমাদের খুঁজতে হবে সাগর সঙ্গম ট্রাভেলস। দেখুন কতটা ভিড় হচ্ছে, আর এটা কিন্তু পিক আপ আওয়ার একেবারে। তো আমাদেরটা পাওয়া গেল, এটা হচ্ছে সাগর সাথী, মানে সাগর সঙ্গম ট্রাভেলস হতে পারে কিন্তু বোট একটু আলাদা। এই সাগর সাথীতে আমরা যাব। তো সবার প্রথম বোটের ভেতরটা কেমন এবং ওপরটা কেমন একটু দেখাই আপনাদেরকে। চলুন, ভেতরের কতটা সুন্দর করা থাকার জায়গা সেটাও আমি দেখাচ্ছি। দেখুন অনেকে রয়েছে, দেখুন বেডশিট টিট সমস্ত কিছু দেওয়া রয়েছে যেহেতু শীতকাল, এবং নিচে কার্পেট পাতা, এবং এই পাশ দিয়ে সোজা গেলে রান্নার সেকশন, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন কত সুন্দর, এই বোটটা বেশ বড়, আর এটা হচ্ছে রান্নার সেকশন, সকালবেলার রান্নাটা চলছে। তো দেখে বুঝতে পারলেন কত সুন্দর সাজানো। চলুন এবার বোটের ভেতরের বাথরুমটা কেমন সেটাও দেখাই। দেখুন এটা হচ্ছে বোটের ভেতরের বাথরুম, বুঝতে পারছেন? একেবারে নামতে, এই বোট থেকে নামতে এই মুখে দুটো পরপর আছে এবং ওই পাশের দিকেও আছে। তো এবার উপরেরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর ম্যাট্রেস পরা রয়েছে, আর এই হচ্ছে বোটের ভেতরটা। দেখুন অনেকটা বড়, আগের যে একবার এসেছিলাম তার থেকে অনেকটা বড়। দেখুন এখানকার অ্যাম্বিয়েন্স, প্রচুর মানুষ বসে আছেন এখানে। আর এখানে দেওয়া হবে আজকের খাওয়া দাওয়া। আচ্ছা দাদা, আজকের মেনুতে কী আছে সকালে? আজকের মেনুতে আছে লুচি আছে, আর দম আছে, জয়নগরের মোয়া আছে। ও আচ্ছা আচ্ছা, যেহেতু শীতকালের স্পেশাল। হ্যাঁ। তো এই যে সোনাখালি ব্রিজটা আমরা পার হচ্ছি, আর এই ব্রিজটাই কিন্তু সুন্দরবনের দক্ষিণ 24 পরগনার সাথে কলকাতার সাথে কানেক্টেড। তো এই ব্রিজটা পার হয়ে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এবং আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট সেটাও কমপ্লিট হলো। এবার আমাদের আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবা অঞ্চলে এসেছিলেন, তাও এই সুন্দরবনের এখানকার অর্থনীতি নিয়ে পর্যালোচনা করার জন্য। তো সেই দুটো জায়গা আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান। তারপর সোজা যাব গোসাবা আইল্যান্ড, ওখান থেকে পাখিরালয়তে গিয়ে তারপর আমরা দেখাবো আপনাদেরকে হোটেলটা। তো সোনাখালি ব্রিজ বা বাসন্তী বা হোগল নদী বা গোমদ নদী, সেই নদীটা দিয়ে এখনও যাচ্ছি আমরা, পার হতে পারিনি এখনও পর্যন্ত। তো অনেকটা দূর চলে আসার পরে ওই পাশেরটা হচ্ছে বাসন্তী। তো সেই বাসন্তী আইল্যান্ডের কিছু মানুষ, বিশেষ করে সুন্দরবন দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ মানুষের জীবন জীবিকা কিন্তু মাছ কাঁকড়ার উপর। তার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঘরের মহিলা থেকে পুরুষ তারা সবাই এই দেখুন এই নদীতে মাছ ধরছে, কিন্তু এই নদীতে কিন্তু কুমিরও আছে। আরও দেখাচ্ছি, ওই সামনে দেখুন তারা মাছটাকে বাছছেন। তো এভাবে আর কিছুক্ষণ চিরহরিত ম্যানগ্রোভ অরণ্যের এই সুদৃশ্য দেখতে দেখতে
আমরা এই নদীপথে গিয়ে উপস্থিত হব গোসাবা, যেখানে গিয়ে আমাদের দুটো স্পট রয়েছে। তো হ্যামিল্টন সাহেবের বাংলো পৌঁছানোর আগে সকালের ব্রেকফাস্ট হওয়ার পরে চলে আসলো একটা স্ন্যাক্স। এটা কি আছে? চিংড়ির পকোড়া, চিংড়ির পকোড়া আর রয়েছে, একটু সস রয়েছে। তো এটা নিয়ে নিলাম। তো চলুন, সুন্দরবনের এখানকার এই সমস্ত নদী দিয়ে ধরা কিন্তু এই চিংড়িটা। দেখুন, শীতকালে পরিযায়ী পাখির সমাহার শুরু হয়ে গেছে। তো গোসাবা ঢোকার আগে দেখুন একটা আইল্যান্ড দেখাচ্ছি। এটা একটা আইল্যান্ড, মানুষজন পারাপার হচ্ছে। আর এই যে নদীটা এখান থেকে বয়ে সোজা চলে গেল, এইটাই কিন্তু সরাসরি বাংলাদেশে গিয়ে মিশেছে। তার মানে এখান থেকে যত পণ্যবাহী নৌকাগুলো আছে, বিশেষ করে কলকাতা খিদিরপুর ডক, হলদিয়া বন্দর, সেখানকার সমস্ত পণ্যবাহী যে নৌকাগুলো এই রাস্তাটা ধরে কিন্তু তারা বাংলাদেশে যায়। তো এই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই আইল্যান্ডটার নাম হচ্ছে চণ্ডীপুর। তো এসে পৌঁছে গেলাম গোসাবা। আর দেখুন এই জায়গাটার মহলটা দেখুন, কতটা ভিড়। আর শীতকাল প্রচুর বেশি পর্যটক আসে। তো আজকের যে দুটো ডেস্টিনেশন, তা সবার প্রথম যেতে হবে আমাদেরকে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলুন, ঘাটটা দেখুন কত ভিড়, কত মানুষ আসছে। তো এই রাস্তাটা দিয়ে একটুখানি দেখুন, এই গোসাবা থেকে যেহেতু এখানে রাস্তাঘাটের ব্যবস্থা রয়েছে, এখান থেকে বিভিন্ন আইল্যান্ডে এখানকার পণ্য নিয়ে নৌকাতে বোঝাই হচ্ছে, অন্যান্য আইল্যান্ডে চলে যাবে। তো চলুন, এইবার ঢুকছি আমরা গোসাবার বাজারের মধ্যে। তো আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলুন, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। দেখুন এখানে কত সুন্দর কত কিছু বিক্রি হচ্ছে। আর এটা একটা সুন্দর প্রশস্ত পুকুর রয়েছে দেখুন। আর ওই পাশে কিছু রয়েছে, হোমস্টে রয়েছে। দেখুন কত মানুষের ভিড়। শীতকালে কিন্তু এর জন্যই অনেক বেশি ভিড় হয়। তো আপনারা হয়তো জানেন না, স্যার হ্যামিল্টন ড্যানিয়েল উনি ছিলেন কিন্তু একজন স্কটিশ ব্যবসায়ী। তিনি 1860 সালে যে সময় সুন্দরবনের এই গোসাবা অঞ্চলে আসেন, সেই সময় এসে কিন্তু এখানকারের প্রায় 9000 একর তিনি জমি কিনে এখানকার জমিদারি প্রতিষ্ঠা করেন এবং সুন্দরবনের মানুষের সমাজ সংস্কারক হিসাবে কিন্তু ড্যানিয়েল হ্যামিল্টন পরিচিত। এবং চলুন, এই ড্যানিয়েল হ্যামিল্টনের এই তার যে বাংলোটা সেটা আমি দেখালাম। এরপরে দেখাবো এনারই মানে আহ্বায়নে রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় এসেছিলেন, সেটাও 1932 সাল নাগাদ। তার একটা বাংলো তৈরি করা হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে, যাকে বলা হয় বেকন বাংলো। এবং সেখানে গিয়ে কী আলোচনা করা হয়েছিল সুন্দরবনের সম্বন্ধে সেটাও বলবো। তো স্যার হ্যামিল্টন বাংলো থেকে আমরা বেরিয়ে এসে এইবার যাচ্ছি বেকন বাংলোর দিকে। তো এটা হচ্ছে গোসাবার বাজার। গোসাবার বাজার কিন্তু ভীষণ বড়। তো এখান থেকে সোজা যেতে হবে আর 5 মিনিট হাঁটতে হবে। দেখুন কেমন ভিড় বেকন বাংলোর সামনে। আর এখানে কিন্তু মাত্র 10 টাকা করে মাথা পিছু টিকিট। তো পৌঁছে গেলাম বেকন বাংলো। দেখুন এই এনভায়রনমেন্টটা দেখুন কত সুন্দর। আর ওখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে, ওখানে একটা বুদ্ধর মূর্তি রয়েছে, এখানে কিছু ঝর্ণার জিনিস রয়েছে যেগুলোতে শীতকালীন কিছু ফুল লাগানো হয়েছে। দেখুন এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর ওখানে হরিণ ও একটা বাঘের ওখানে একটা দেওয়া রয়েছে, মূর্তি করা রয়েছে, আর কিছু হরিণ করা রয়েছে। আর ওই যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর ওই পাশে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা দুজন যে মিটিং করেছিলেন তার একটা মূর্তি করা রয়েছে। আর বাংলোটা হচ্ছে এই যে। তো চলুন দেখাই। তো স্যার হ্যামিল্টন ড্যানিয়েল যে সময় 1860 সালে যে সময় আসার পরে আপনারা জানেন যে এই জায়গার রাঙাবেলিয়া গোসাবার কিছু অংশ 9000 একর জমি নিয়ে তিনি এখানকার জমিদারি ইজারা তৈরি করেন এবং সমাজ সংস্কারকের কাজে তিনি নিযুক্ত হন। আর রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এই সুন্দরবনের এই যে বেকন বাংলো, এই বেকন বাংলোতে আসেন যাতে এই সুন্দরবনের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি তারই পর্যালোচনা করা হয়েছিল কিন্তু এই বেকন বাংলোর মধ্যে। তো এটা আমাদের দেখা কমপ্লিট হলো। এইবার আমরা সোজা যাব বোটে। তো হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে বেরোলাম, আর এটা হচ্ছে গোসাবার ঘাট। তো ওখানে নৌকা লাগিয়েছিল, আর এই ঘাট থেকে আমরা বেরিয়ে যাব। দেখুন ঘাটের এনভায়রনমেন্টটা কি সুন্দর, দুপাশে ম্যানোগ্রোভ ফরেস্ট আর সামনে হচ্ছে ঘাটটা। তো আমাদের নৌকা সামনে আছে, চলুন। তো দুটো স্পট কমপ্লিট হলো। এখান থেকে নৌকা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে গোসাবা আইল্যান্ডের দিকে। আর এখনই মানে দিয়ে দেওয়া হবে আমাদের দুপুরের লাঞ্চটা। তো দেখুন টেবিলগুলো সব সেজে গেছে, এবার আমাদের লাঞ্চ দেওয়ার প্রায় সময় হয়ে গেছে। দেখুন সুন্দরবনে নৌকাতে করে বাস এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে নিয়ে এসছে, এগুলো কিন্তু বিক্রির জন্য। তো আজ হচ্ছে দুপুরের মেনু। দেখুন এখানে বেগুনি, এখানে লেবু লঙ্কা রয়েছে। এটা কি মাছ? এটা হচ্ছে দই কাতলা। দই কাতলা দেখুন কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা,
আর এখানে রয়েছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল। আর এটা হচ্ছে পটল চিংড়ি। তবে একটা জিনিস দেখুন, এখানে খাবার সার্ভ করা হচ্ছে, হাতে গ্লাভস পরা, মুখে মাস্ক ও উপরে ক্যাপ পরা রয়েছে। এটা কিন্তু ভীষণ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো এটা, যেটা কিন্তু আমাকে খুব খুশি করে দিল। তো খাবার চলে এলো আমাদের, দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কি সুন্দর পরিপাটি করে দেওয়া রয়েছে, বেশ সুন্দর লাগলো। এখানে যা যা আইটেমগুলো দেখালাম সবকটাই রয়েছে, তো চলুন খাওয়া যাক। তো দেখুন এখানে যে জলটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্রিসলেরি, দেখেছেন ব্রিসলেরির জলটা খাওয়ানো হয়। এবং পাশের যে বোট, সেই বোটে আমি দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন, সেই বোটে কিন্তু ব্রিসলেরির জল নেই। তো অ্যাকচুয়ালি দুপুরের খাওয়া শেষ হয়েছে, আর এই বিজয়নগর এই যে আইল্যান্ডটা, সেই আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানেই বসেই আমাদের খাওয়া হলো, নৌকাটা দাঁড়ালো। আর এখানে বিশেষ করে নৌকাগুলোতে না জল দেওয়া হয়। এটা গোসাবাড়ি একটা অঞ্চল, আর এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির এই সামনেটাই। তো এটা সবার শেষের দিন আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, জল না হলো সকাল মানে দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট হলো। এবার মধ্যাহ্নভোজ কমপ্লিট হওয়ার পরে আমরা যাচ্ছি এবার পাখিরালয়ের দিকে। কিন্তু তার মাঝখানে দুপুরের খাবার যেহেতু কমপ্লিট হয়েছে, লাঞ্চের পরে এখান থেকে দেওয়া হয় কিন্তু ফল কাটা, সেটা আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, তো সেটাও খাবো এবার। তো আমরা এসে পৌঁছে গেলাম আজকের শেষ ডেস্টিনেশন পাখিরালয় ফেরিঘাট। অ্যাকচুয়ালি এখানে 2-3টে ফেরিঘাট করা রয়েছে, যাদের হোটেল যেরকম পাশে তাদের সেই ঘাটগুলোতে নামায়। তো আজকে আমাদের এখন পর্ব হচ্ছে আপনাদের হোটেলটা দেখানো। দেখুন কতটা ভিড় হচ্ছে এখানে। তো এখান থেকে উঠে গিয়েই সামনেটা হোটেল, দেখুন কতটা ভিড়, এখানে সমস্ত মানুষ এসেছেন। এবং এখানে কিছু দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়, ডাব, বাচ্চাদের জিনিস, সুন্দরবনের ঐতিহ্যের এই যে বাঘ, হাঁস রয়েছে, কচ্ছপ রয়েছে, কুমিরটা দেখতে পাচ্ছি না। এখানে মধু টধু সব বিক্রি হয়। তো এখন বেশ ডাব বিক্রি হচ্ছে। দেখুন ঘাট থেকে ওঠার পরে তারপর হোটেলটা দেখাচ্ছি। এই যে সুন্দর একটা প্রকৃতি, দুই পাশে দুটো জলাশয় রয়েছে, আর এই পাশে দেখুন কিছু সোনাঝুরি গাছ রয়েছে। শান্তিনিকেতন যাওয়ার দরকার নেই, এই সিজনে দুই সাইডে ইউক্যালিপটাস গাছ রয়েছে, বেশ সুন্দর। তো এই হোটেলে আমরা প্রবেশ করি। দেখুন হোটেলটা কেমন, সামনে গেট দেওয়া রয়েছে, আর প্রশস্ত বড় যে জায়গা, ওখানে কিছু গাছ রয়েছে, এদিকেও রয়েছে বেশ সুন্দর সোনাঝুরি গাছ, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই পাশের দুই পাশের প্রকৃতিটাও বেশ ভালো কিন্তু। তো এই হোটেলটা দেখুন কত সুন্দর, এই যে হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্ট, বেশ সুন্দর কিন্তু এই হোটেলটা দেখুন। তো এখন রুম অ্যালটমেন্টগুলো যাদের যা করা আছে তাই দেওয়া হচ্ছে। তো এই যে রিসর্টটা দেখলেন, এখানে আমাদের রুম অ্যালটমেন্টটা হলো না, কেননা এই সিজনে না প্রচুর বেশি ভিড়। তো আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যে একটা ভিলা করা রয়েছে সেটা না আরও বেশি অসাধারণ। তো চলুন দেখাচ্ছি। এবার দেখুন সামনে কি সুন্দর পুকুর রয়েছে, আর এই জায়গায় ছোট ছোট লাইট সেট আপ করা রয়েছে দড়িতে। তো রাত্রেবেলা এই দৃশ্যটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এইটা দেখুন সামনে কি সুন্দরভাবে এটা তৈরি করা। এইটা যদি চুজ করেন না, এটা আরও আপনাদের মন আরও ভরে যাবে, আরও বেশি ভালো লাগবে। এখানে কি সুন্দর সাজানো রয়েছে এটা, তা পুরোটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এর এনভায়রনমেন্ট, দেখুন কি সুন্দর। এই ছোট ছোট কুটিরগুলো করা রয়েছে, এগুলো কিন্তু এসি নন এসি সমস্ত ব্যবস্থা রয়েছে। শীতকাল গরমকাল যেহেতু সমস্ত সিজনে এখন ভ্রমণ হয়, তার জন্য সুন্দর সুন্দর এগুলো করা রয়েছে দেখুন। আর দুই সাইডে কত সুন্দর এরিকা পাম্প, দেবদারু গাছ রয়েছে, যে সময় বড় হবে না। এবং নতুন কিছু জায়গার কনস্ট্রাকশন চলছে, ফুল গাছ হবে, কিছু মাঠ হবে, বেশ সুন্দর। দাদা আমাদের এই যে 212 উপরে চলে যান, ওই পাশে উপরে, বাহ দেখুন কি সুন্দর। ওই পাশে উপরে ব্যালকনির রুমটা, ব্যালকনি তো ওটা। এই পাশেও রয়েছে সেম ডিজাইনের একটা, আর এই পাশেও রয়েছে। তো ওই কোণারটা আমাদের। তবে সিঁড়িগুলো বেশ ছোট, সিঁড়ি সরু, একজনই ঠিক আছে, তার বেশি নয়। কিন্তু এর যে ডেকোরেশন সেটাও কিন্তু ভালো। আর উপরে উঠেই যে ব্যালকনি ভিউ সেটা একটু দেখাই। দেখুন এই দুই সাইড দিয়ে দেখা যাচ্ছে, আর এদিক থেকে দেখুন ব্যালকনি ভিউটা কি সুন্দর লাগছে। এই গ্রাউন্ডটা একটা ছোট্ট পার্কের মতো লাগছে। তো চলুন আমাদের রুমে যাই। এবং আমাদের যে ঘরের কোণে এখানে রয়েছে একটা সোনাঝুরি গাছ, এ দেখুন সোনাঝুরি গাছ। তো এইটা হচ্ছে 212 দেখতে পাচ্ছেন, রুম পেয়ে গেছি। তালা দেওয়া রয়েছে, তালাগুলো যদি একটু কমা কোয়ালিটির। এইবার দেখুন, ওয়াও জাস্ট সুন্দর রুম,
অসাধারণ ডেকোরেশন করা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, 4 জন থাকা যাবে। এবং এই রুমের ডেকোরেশনটা দেখে বুঝতে পারছেন। আর সব থেকে বড় কথা, এই যে ম্যাট্রেসটা দেওয়া না, ডক্টর অর্থর দেওয়া, এই দুটোই। আর দেখুন কত সুন্দর ফ্রেশ পরিষ্কার কম্বল দেওয়া শীতকাল বলে। এখানে তোয়ালি দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে, মর্টিন, মগ, গ্লাস, এখানে চার্জার রয়েছে, আয়না তো আছে। এবার পায়খানা বাথরুমটা দেখাই। এই যে হচ্ছে এসি সুইচ, যদিও শীতকালে দরকার নেই আমাদের। এবার দেখাচ্ছি, দেখুন পায়খানা বাথরুম বেশ বড় প্রশস্ত, গিজারও লাগানো রয়েছে। আর ওই পাশে হচ্ছে ভেন্টিলেটর। তো রুমটা দেখলেন, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এইবার ফ্রেশ হওয়ার পালা। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে সন্ধ্যা ঘনিয়ে এসছে, এখন ঝুমুর নৃত্যর সময়। এবং আর একটা সময়, সেটা হচ্ছে এখন দেবে আমাদেরকে টিফিন। সেটা পকোড়া হতে পারে বা চাউমিনও হতে পারে। তো রাত্রেবেলায় এই হোটেলের দৃশ্যটা কেমন লাগে সেটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এই হচ্ছে রাত্রেবেলায়, দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন দুপাশে এইটা, এবং এই যে প্রশস্ত রাস্তা, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে রয়েছে প্রত্যেকটা, এই যে কক্ষগুলো রয়েছে না, ওখানেও মানুষজন রয়েছে, যারা পর্যটকরা এসছেন তারাও রয়েছে। আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা। তো দিয়ে দিয়েছে চিকেন পকোড়া, এটা হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স ছিল। এবং রাত্রেবেলা আজকের কিন্তু মেনুতে রয়েছে খাসির মাংস, এবং কী কী আছে সেটাও দেখাবো। তো সন্ধ্যাবেলার আমাদের স্ন্যাক্সটা তো কমপ্লিট হলো। আর আজকের এই সন্ধ্যাকালীন এই যে সন্ধ্যা, এই সন্ধ্যাটা আরও রঙিন করতে, সুন্দরবনের যত পর্যটক এসছে তাদের স্মৃতিটা আরও বেশি সুন্দর বা রঙিন করতে, সুন্দরবনের আদিবাসী মহিলাদের ঝুমুর বা টুসু নৃত্য, তো সেই টুসু নৃত্য আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, অনেকটা সময় হয়ে গেছে এবং গানও বাজছে, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে রাত্রেবেলার বেলকুনিটা, দেখুন কত সুন্দর লাগছে। আর দেখুন ওপাশে ঝুমুর নৃত্যটা অলরেডি শুরু হয়ে গেছে। তো চলুন নিচে গিয়ে আপনাদেরকে সুন্দরবনের এই কালচার ঐতিহ্যের সাথে পরিচিতি করিয়ে দিই। তো ঝুমুর নৃত্য তো দেখা হলো, সময়টা হয়ে গেল প্রায় রাত 9টা বাজতে গেল। আর তারপরে অনেক অনুষ্ঠান হলো, অনেক আনন্দ হলো আমাদের মধ্যে। তারপরে এইবার আমাদের পালা হচ্ছে খাওয়ার। আর খাওয়ার মেনুতে আজকে কি কি রয়েছে সেই সমস্তটা দেখাচ্ছি। তো এই দেখুন খাওয়ার মেনুতে রয়েছে, এদিকে রয়েছে খাসির মাংস, আলু ভাজা, ডাল, আর যারা খাসি খাবে না তাদের জন্য রয়েছে পনির। তো চলুন চটপট খেয়ে দিয়ে আজকের মতো বিদায় জানাই। এবং কালকে সকালবেলায় উঠেই সরাসরি আমাদের কালকে সব থেকে এক্সাইটিং এর যে দিন, সেই দিনটা কালকে কিন্তু ভীষণ চান্স আছে বাঘ দেখার। তো জানি না ভাগ্যে কি আছে। তো আজকে আপনাদের জন্য এইটাই বলবো যে গুড নাইট। তো কালকে সকালবেলা আপনাদের সাথে কথা হচ্ছে আবার। তো সুপ্রভাত সকলকে, সুন্দরবনের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগতম। তো প্রথম দিনে কি কি দেখা হলো সেটা তো আপনারা বুঝতে পারলেন। আর দ্বিতীয় দিনে আজকে আমাদের রয়েছে, তো প্রথমে নিয়ে যাওয়া হবে সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট, যেখানে অনেক প্রাচীন এবং ভারতের একদম ভারত তথা সারা পৃথিবীর রেয়ারেস্ট কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। তারপরে যাব সুধান্যখালি, তারপর দোবাকি। তো এইটা, এবং সবার শেষে যদি সময় থাকে তো বাঘের হাসপাতাল অর্থাৎ টাইগার রিজার্ভ রেস্কিউ সেন্টার, সেখানেও নিয়ে যাওয়া হবে। তো এই হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রোগ্রাম। হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোজা ঘাটে। তো দেখুন সবাই রেডি হয়ে যাচ্ছে। তো বাজারটা দেখুন কতটা ভিড় হয়েছে, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সকালবেলা কি পাওয়া যায়, বিশেষ করে শীতকালে। দেখুন এই যে খেজুরের রস রয়েছে, খেজুরের রস রয়েছে। কত করে নিচ্ছেন খেজুরের রস? 20 টাকা গ্লাস। সুন্দরবনের খেজুরের রস দেখেছেন, এটা সকালবেলা একমাত্র শীতের সিজনেই পাওয়া যাবে। তো আমাদের সময় হয়ে গেছে। আর এই যে ঘাট, তো দেখুন এখানে তো বিদেশি পর্যটকেরাও এসেছে সকাল সকাল, তাদের সাথেও আবার দেখা। তো সকালবেলার এই মুহূর্তটা বেশ সুন্দর লাগছে। এনারা স্কটল্যান্ড থেকে এসেছিলেন। তো আমাদের নৌকাটা ওখানে ভিড়িয়ে দিয়েছে। চলুন, তো ওই ঘাট থেকে নৌকা ছাড়ার পরে তারপর ঠিক 5 মিনিট পরে সজনেখালি অভয়ারণ্য। তো এখানে আপনাদের আমি দেখাবো পৃথিবীর রেয়ারেস্ট প্রজাতির কিছু জিনিসপত্র, যেগুলো হয়তো পৃথিবীতে খুব কম সংখ্যক রয়েছে। তো চলুন, সজনেখালি অভয়ারণ্যের সামনে আমরা চলে এসেছি। নৌকাটা ভিড়ছে, আর এখানে দেখুন প্রচুর পর্যটকের নৌকা এখানে রয়েছে। তো চলুন দেখাই। তো আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখানে ওয়েলকাম জানানো হয়েছে। তো শীতের দৃশ্য কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে প্রচুর পরিমাণে বানর আছে, কিন্তু যদিও এখানে একটাও দেখিনি। প্রচুর পর্যটকের যে নৌকাগুলো তারা আসছে এই জায়গাটা ঢোকার জন্য। তো চলুন
সবার প্রথম ভিজিট করে দেখাই আপনাদেরকে। আর এখান থেকে আজকে আমাদের পরিচিতি হবে গাইড, মানে আগে যে গাইড ছিল সেই গাইডের বদলে একটা নতুন গভর্নমেন্টের গাইড আসবে। তো এখানে কিছু নিয়মকানুন আছে, গাছে হাত দেওয়া যাবে না। আর সবার প্রথম বাঙালি বাঘ দেখুন ধুতি পরে ওয়েলকাম জানানো হচ্ছে। তো চলুন সজনেখালি অভয়ারণ্যর ভেতরটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর সাথে দেখাবো এখানে সুন্দরবনের, এই যে এখানে সুন্দরবনের যে ট্র্যাডিশনাল যত মানে জামা কাপড় আর্ট যা কিছু আছে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। তো সেই জিনিসটা আরও সামনের দিকে আরও আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সজনেখালি অভয়ারণ্য সম্বন্ধে গাইড আমাদের এখানকার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বুঝিয়ে দিলেন। এবং এখানে আমি যে রেয়ারেস্ট পৃথিবীর মধ্যে কিছু প্রজাতির কচ্ছপ আছে, কিছু গোলপাতা ফরেস্ট রয়েছে এবং অন্যান্য আরও যাবতীয় যা জিনিস আছে সেগুলো দেখানোর চেষ্টা করি। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে রেজিস্ট্রেশন করাতে হয় সেটা ইনি চেক করে নিচ্ছেন, তারপর আমরা প্রবেশ করছি এর মধ্যে। তো এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা প্রথমে কিছু বিরল প্রজাতির কচ্ছপ দেখব এবং তারপর ওয়াচ টাওয়ারটা ভিজিট করব এবং পুকুরে দেখার চেষ্টা করব কিছু জিনিস। তারপর আমরা ওই সাইডের দিকে চলে যাব। তো সবার প্রথম আমরা যাচ্ছি এদিকে, এদিকে আসুন, এদিকে এদিকে এদিকে। তো এখানে কচ্ছপ রয়েছে, এই যে এই দেখুন একটা বিরল প্রজাতির কচ্ছপ এখান থেকে যাচ্ছে। জলটা খুব ঘোলা হয়ে গেছে, তো আর আছে কিনা দেখছি। দেখুন এখানে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই যে কচ্ছপ মানে মেলের থেকে ফিমেলের ওয়েট অনেক বেশি পরিমাণে হয়, আর যেটা আমাদের পৃথিবীর মধ্যে খুব কম রয়েছে। তো এইটা তো দেখালাম, এইবার যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। তো চলুন ওয়াচ টাওয়ারের দিকের তার ঠিক বাঁ সাইডে রয়েছে দেখুন গোলপাতা ফরেস্ট। এটা হচ্ছে সুন্দরবনের এক ঐতিহ্য। এখানে এক বিরল প্রজাতির কচ্ছপ এবং এক প্রাণী এখানে তারা রক্ষণাবেক্ষণ করে রয়েছে, যাকে দেখতে এরকম, নাম হচ্ছে মুড স্কিপার। এরা কিন্তু ওয়েদারের সাথে সাথে এদের যে স্কিন লাইটিংয়ের এবং মাউথের যে শেপ সেটা কিন্তু চেঞ্জ করে। সেটা এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, এক এক ওয়েদারে কিন্তু এক এক রকম। এটা কিন্তু এক বিরল প্রজাতির, তবে এখানে রয়েছে, দেখা খুব সৌভাগ্যের বিষয়। গোলপাতা ফরেস্টের মধ্যে একটা কুমির আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে রোদ পোহাচ্ছে, দেখে বুঝতে পারছেন। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি ওয়াচটারের উপর থেকে দৃশ্যটা কেমন লাগে। চলুন পাহাড়ের উপরে উঠে দেখুন সেই মৌমাছির একটা চাক বেঁধেছে। তো এই মধু কিন্তু ভীষণ পিওর মধু, দেখুন কত মৌমাছির চাক হয়ে রয়েছে, বেশ সুন্দর। কোন জায়গাটায় দেখে বুঝতে পারছেন, টাওয়ারের উপর একেবারে। তো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের ওই যে সজনেখালির ঘাট এবং এই পাশে বিস্তৃত অভয়ারণ্য কেমন লাগছে একটু দেখুন। আর এই পাশে রয়েছে পুকুর, যার মধ্যে রয়েছে কিন্তু বিরল প্রজাতির কিছু কচ্ছপ। তো দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটা পুকুর খনন করা হচ্ছে, আমি সেটা দেখাচ্ছি। ওটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। অ্যাকচুয়ালি বন্য যে সমস্ত প্রাণীরা তারা নোনা জল খেলে তাদের শরীরে অসুবিধা হতে পারে, তাই বন দপ্তর থেকে এই পুকুরটা তৈরি করা হচ্ছে। দেখুন চারি সাইডে ঘিরে দেওয়া রয়েছে। আর এই পাশে সুবিশাল যেই অরণ্য দেখা যাচ্ছে, এই যে সামনে যে একটা ফাঁকা জায়গা, এখানে কিন্তু কিছু কিছু সময় একেবারে রেয়ারেস্ট, জানি না কোন সময়, তবে কিছু কিছু সময় কিছু বন্য প্রাণী, হরিণ এগুলো দেখার সম্ভাবনা থাকে। যদিও আমরা এখনও কিছুই দেখতে পাইনি, এই শীতের মরশুমে এখনও সেরকম স্পেশাল কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। তো চলুন এবার নিচে নামা যাক, অন্য সাইড আছে। ওই পাশ থেকে আমাদের দেখে আসা কমপ্লিট হয়ে গেল এবং এখানে দেখুন প্রত্যেকটা দেয়ালে বাঘ, কুমির, ম্যানোগ্রোভ ফরেস্টের প্রত্যেকটা চিত্র অঙ্কন করা রয়েছে। এবং এখানে রয়েছে সেই পুকুরটা গোলপাতা ফরেস্টের। এখানেও কিন্তু লক্ষ্য রাখলে আপনারা কুমির দেখতে পারবেন, আর একটা অন্য পশু দেখতে পারবেন। তো সামনে গাইডরা হচ্ছে সুন্দরবনের ম্যাপ রয়েছে, সেই ম্যাপটাকে বুঝিয়ে দেবেন। এবং এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছ। দেখুন এই সুন্দরী গাছ কিন্তু বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকম রূপ নেয়, ভীষণ সুন্দর একটা ঐতিহ্য। আর এই যে সুন্দর জায়গাটা রয়েছে, এখানে দেখুন ওই পাশে পুকুর রয়েছে, কিছু বাঘের মানে মূর্তিগুলো করা রয়েছে, জঙ্গলের মধ্যে থেকে বাঘ কেমন থাকে একেবারে রিয়েল লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখানে কিছু রয়েছে সারস টারস। তো এখানে দেখার পরে আমরা এই জায়গা থেকে এই একটা পুরনো মানে বিল্ডিং রয়েছে, এই পাশ থেকে গিয়ে তারপর আমরা ঘাটে উঠবো। ডলফিন সুন্দরবনে কিন্তু আছে, সেটা হচ্ছে দেখা খুবই ভাগ্যের ব্যাপার। বিশেষ করে 5 রিভার জংশন বা পঞ্চগাঙের মুখ যেখানে বলা যায়, সেখানে কিন্তু একমাত্র ডলফিন দেখা যায় এবং প্রচুর দেখা গেছে আগে। তো আমরা এখান থেকে একটা পুরনো বিল্ডিং, তার নিচে সুন্দরী যে গাছগুলোতে ভরপুর রয়েছে এবং শ্বাসফুল রয়েছে প্রচুর, দেখাচ্ছি দেখুন। সমস্ত মানুষেরা যাচ্ছে আর দেখাচ্ছি, দেখুন কি সুন্দর এই জায়গাটা। লোকের ভিড়ে দেখুন কতটা ভিড় হয়েছে, এই ভিড়ে মনে হয় তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে এখান থেকে বেরিয়ে গেছে। তো এবার আমরা যাব ঘাটের দিকে।
তো একটা বানর দেখা গেল, দেখুন অনেকক্ষণ পরে একটা দেখতে পারলাম। দেখুন দেখুন কি সুন্দর লাগছে, একদম বাচ্চা। সুন্দরবনের এই জীবন জীবিকা যারা করেন আর কি, তাদের দেখুন পুরোটা নদী পথেই নৌকায় করে ডাব নিয়ে এসছেন, মাছ, কাঁকড়া, মধু, এইভাবেই কিন্তু তাদের জীবনের দৈনন্দিন সংগ্রাম চলে আসছে এই নদী পথে। তো চলুন আমরা এবার বোটে উঠে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। সকালবেলার একটা ডেস্টিনেশন কমপ্লিট হওয়ার পরে টিফিনটা দেওয়া হচ্ছে, দেখুন চানা মটর, লুচি ও ডিম, এবং পরবর্তীতে হয়তো একটা মিষ্টিও থাকতে পারে। তো আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট হলো, নৌকা চলা শুরু হয়েছে। এবার আমরা এই সজনেখালি অভয়ারণ্য থেকে সামনের দিকে নদীপথে বেরিয়ে আমরা যাব পীরগাজি খাল এবং অন্যান্য কিছু সুন্দরবনের খাড়িগুলো কভার করে, তারপরে আরও দুটো স্পট রয়েছে সেই দিকে যাব। আমাদের নৌকায় এক গাইড দাদা ভাই রয়েছে, এনার মুখ থেকে শুনে নেব যে যেহেতু ইনি প্রত্যক্ষদর্শী, প্রতিনিয়ত বাঘ, কুমির এবং সুন্দরবনের এই প্রাকৃতিকের সাথে প্রত্যক্ষদর্শী এবং উনি অনেক কিছু জানেন এই ব্যাপারে। তা বাঘ যে কতটা চতুর, আমাদের ভারতের লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট যে সুন্দরবনের এই যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, তারই একটা কাহিনী ছোট্ট করে সংক্ষিপ্তের মধ্যে শুনে নিচ্ছি। হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম যে রয়্যাল বেঙ্গল এরা এতখানি চতুর, ফরেস্টের থেকে যে সমস্ত মানুষজনকে মধু বা মাছ কাঁকড়া ধরার জন্য পাস দেওয়া হয়, ফরেস্ট এদের সেফটির জন্য যাতে এরা সুস্থভাবে ফিরতে পারে মুখোশ দেওয়া হতো। মানে সামনে তো অরিজিনাল মূল, পেছন দিকে মুখোশ দেওয়া হতো যাতে বাঘ বুঝতে পারে যে আমার দিকে তাকিয়ে আছে। বাঘ সবসময় পেছন দিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু ওরা বেশ কিছুদিন দেখার পরে ওদের মধ্যে সেই সেন্সটা চলে এসছে এটা অরিজিনাল মুখ নয়। যে রয়্যাল বেঙ্গলের যে ব্রেন, সেটা বিষয় বলছি, ওরা দেখে মুখ অরিজিনাল একরকম, মুখোশটা একরকম, দেখার পরে আবার কিন্তু ওরা সেই পেছনের মুখোশটার দিক থেকেও অ্যাটাক করে। এতখানি চালাক। যদি নদী পার হওয়ার ব্যাপার থাকে, নদীতে প্রতি মুহূর্তে যখন জোয়ার ভাটা লেগে থাকে, ওরা বুঝতে পারে। কি করে বোঝে? জলের মধ্যে নিজের ল্যাশটাকে ফেলে দেখে জলের টান কোন দিকে, ও কিন্তু সেইভাবে নিজের টার্গেটটাকে ফিক্সড করে। যদি জোয়ারের সময় জল সামনের দিকে যায়, ও কিন্তু বাঁ দিকে একটুখানি চেপে গিয়ে ওখান থেকে ওর টার্গেটটা শুরু করবে। এই জন্য এদেরকে রয়্যাল বেঙ্গল বলা হয়। ফরেস্টের লোকরা সরকারিভাবে সে ব্যবস্থা নেয়, কিন্তু তারপরে বুঝতেই পারছেন জল জঙ্গলের ব্যাপার। তো আর একটা জিনিস বলবো যে এখানে আপনাদের এই যে মানুষের যেরকম আদমশুমারি হয়, সেরকম কুমির ও বাঘ গণনার কিছুদিনের মধ্যে মনে হয় রয়েছে। তখন তো পর্যটকদের ভ্রমণ খুব সম্ভবত মনে হয় বন্ধ থাকবে নাকি? হ্যাঁ, ফরেস্টের থেকে একটা ডেট করেছে ওরা, সম্ভবত 10, 11, 12 তিনটে দিন জঙ্গল বন্ধ থাকবে। হ্যাঁ, বাঘ গণনার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ রইল। চলে যাবো সুদর্ণখালি। আমরা এতক্ষণ ছিলাম একদিকে লোকালয়, একদিকে জঙ্গল, কিন্তু এখন আমরা টোটাল ডিপ জঙ্গলে যাচ্ছি, যেখানে কোনো নেট, জাল, ব্যারিয়ার থাকবে না, মানে যেখানে মুক্ত একেবারে, একদম 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 ন্যাচারাল ফরেস্ট যেটা বলছে। তো চলুন এবার যাচ্ছি আমরা এইদিকে। দেখুন দুটো লঞ্চ বোট, তারা ভ্রমণটা কমপ্লিট করে আসছেন। পুরোনো একটা ফরেস্ট রেঞ্জার অফিসের একটা বোট, কি অবস্থা, এইভাবে ম্যাস্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, আর বিশেষ করে নোনা জল মরচে ধরে গেছে। তো আমরা এখন এসে পৌঁছে গেলাম সুধন্যখালি। তো এখানে অনেক স্পেশাল জিনিস আছে, আমি জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা। তো সবাই নামছে, চলুন আগে নেমে নিই। তো নামলাম, আর সবার প্রথম এখানে নামার পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হলুদ ও লাল কাঁকড়া। দেখুন খুব রেয়ার কিন্তু হলুদ, আর একটা আছে নীল কাঁকড়া। দেখুন এই যে হলুদ কাঁকড়া রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন হলুদ, এই যে লাল রয়েছে একদিকে, এবং এখানে অনেক হলুদ কাঁকড়া রয়েছে। কি সুন্দর দেখুন, পুরো হলুদ, কিন্তু এটা একেবারে রেয়ার কাঁকড়া। ওই যে দাঁত দেখা যাচ্ছে হলুদ কাঁকড়া। তো এখানে কিন্তু নীলাভ কাঁকড়াও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। এটা দেখুন, এটা কিন্তু আরেকটু রেয়ারেস্ট। এটা হলুদ, এর ডান্ডাটা মানে পাটা হলুদ এবং বডিটা কিন্তু একটু নীলাভ আকার, যেহেতু কাদা মেখে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু একেবারে রেয়ারেস্ট কাঁকড়া। তো এটা তো দেখালাম আপনাদেরকে। তো সুধন্যখালি এই যে সুন্দরবনের যে অফিসটা,
এবার এর মধ্যে প্রবেশ করছি আমরা। এর মধ্যে রেয়ার অনেক জিনিসপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে সুন্দরবনের এক ঐতিহ্য, এটা হচ্ছে বনবিবির মন্দির। দেখুন এখানের প্রধান দেবী এইটাই, ওই যে বনবিবির মন্দির, এবং পাশে রয়েছে বাঘ। এখানে দুজন দেবতা, এক হচ্ছে দক্ষিণী রায় বাঘ এবং আরেকজন হচ্ছে বনদেবী বা বনবিবি বলা হয়। তো এই বনবিবিকে কিন্তু এই সুন্দরবন এলাকার হিন্দু হোক বা মুসলিম হোক তারা সকলেই পুজো করেন। তার প্রবেশপথে প্রথমেই দেখতে পাচ্ছি দেখুন সুন্দরী গাছ, যেটা আগে বললাম এটা কিন্তু প্রতি ওয়েদার অনুযায়ী এর কালার সুন্দর চেঞ্জ হয়, বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা গাছে ট্যাগ করা আছে, আমি দেখাচ্ছি। তো অনেকটা পাথরকুচির মতো দেখতে, কিন্তু এর নাম কিন্তু কৃপা, আর সায়েন্টিফিক একটা নামও রয়েছে। তো এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগলো। এর পাশে আবার রয়েছে সুন্দরবন গাছ, ওই দেখুন কৃপা দেওয়া রয়েছে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মঠ গরান, সুন্দরী গেওয়া গরান বলে না, তো হচ্ছে এইটা মঠ গরান, এটা হচ্ছে গরান গাছের পাতা। তো চলুন আরও আছে, আমি দেখাচ্ছি। আর দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটাকে বলা হয় কাঁকড়া গাছ। দেখুন কাঁকড়ার মতো ফুল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। এটাকে কিন্তু বলা হয় সুন্দরবনের এক ঐতিহ্যবাহী গাছ, কাঁকড়া গাছ। এর কিন্তু একটা ফলও হয়, খুব সম্ভবত সেই ফলটি মনে হয় সুন্দরবনের মানুষেরা খায়। আর এটা হচ্ছে পশুর গাছ। আর এখানে আরও একটা সুন্দরী গাছ রয়েছে, যে গাছটা দেখতে পাচ্ছেন অনেকটা জাম পাতার মতো পাতা, এটা কিন্তু গর্জন গাছ। তো এখানে আরও রয়েছে, তবে আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে সুন্দরবনের এক ঐতিহ্য গরান গাছ, যেটা আমি দেখালাম একটুখানি আগে। তো এই গরান গাছের যে এই যে শ্বাসমূলটা দেখতে পাচ্ছেন, গরান গাছের শ্বাসমূল কিন্তু একমাত্র যে গাছ যে পচে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই গরান গাছের যে ছালটা সেটা মোম পালিশ করে তারপর কিন্তু আগেকারের যে সমস্ত জেলেরা যারা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে সুন্দরবনে, তারা কিন্তু তাই দিয়ে জাল তৈরি করা হতো এবং সেই জালটা ভীষণ টেকসই হতো। তো আরও সামনে যাচ্ছি, আর দেখুন প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে। আর এই গাছটা হচ্ছে হরগোজা। তো এই গাছটা কি কাজে লাগে জানেন? সুন্দরবনে যে সমস্ত গরু গাভীন হয় তখন এই গাছের মানে ডাল বা পাতা বেঁধে সেই গাভীন গরুর গলায় বা পায়ে দিয়ে দেওয়া হয়, যাতে তাদের সেই গাভীন গরুর বাচ্চাটা নষ্ট না হয়। তো এই গাছ কিন্তু সুন্দরবনের মানুষ খুব সুন্দরভাবে ব্যবহার করে। তো এর বিজ্ঞানসম্মত নামও এখানে দেওয়া রয়েছে। তো আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে দেখুন এই সুন্দর যে ওয়াচ টাওয়ারটা, সেই জায়গাটায় চলে আসলাম। তবে এই জায়গায় খুব সাবধান, বিভিন্ন জায়গায় মানে সাপ টাপও রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে ভিড় দেখুন কতটা। ওই জবা গাছ এবং কিছু গাছগুলো আছে যেখানে প্রচুর পরিমাণে সাপ থাকে, দেখার চেষ্টা করলাম। আর এখানকার এনভায়রনমেন্ট দেখুন, একটা বাঁশ গাছ, কি সুন্দর লাগছে বসার জায়গা। তো ওয়াচ টাওয়ারের উপরে উঠে দৃশ্যটা দেখাই। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনাদের উপর থেকে এই ম্যানগ্রোভ অঞ্চলের দৃশ্যটা দেখাই। দেখুন এই সমস্ত খাড়িগুলো করা রয়েছে, এখানে জল চলে আসে। এবং এখানে জুম করে দেখালে আপনারা দেখতে পারবেন প্রচুর লাল কাঁকড়া রয়েছে, কিছু ডাকর মাছ রয়েছে, বক রয়েছে, এবং কিছু সময় এখানে কিন্তু হরিণে এই দুই পাশে আপনারা যত দেখতে পাচ্ছেন কেওড়া, তার জন্য কিন্তু আসে, কিন্তু খুব রেয়ার, কখন দেখা যাবে সেটা ভাগ্যের বিষয়। এপাশেও রয়েছে, এপাশেও রয়েছে, ওপাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন চারি সাইডে খাড়ি এলাকা, আর এই পুকুরটা কিন্তু মিষ্টি জলের, এটা কিন্তু পরবর্তীতে তৈরি করা হয়েছে। এই দেখুন অনেকদিন পরে দেখলাম একটা কাঠবাদাম গাছ, বেশ সুন্দর লাগলো। এই বাদাম কিন্তু ছোটোবেলায় আমি প্রচুর খেতাম, আমার ভীষণ টেস্টি। তো এবার আমাদের যাব নেক্সট ডেস্টিনেশনে। সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতির যে সমস্ত লবণাম্ব উদ্ভিদ রয়েছে তার মধ্যে কিন্তু দু প্রকারের মূল হয়, এক হচ্ছে ঠেস মূল হয় আর এক হচ্ছে শ্বাসমূল হয়। তো শ্বাসমূলগুলো মাটি ফুঁড়ে সুস্থভাবে উপরে থাকে। তো শ্বাসমূলগুলো যে সময় প্রথম অবস্থায় নরম থাকে এবং পরের অবস্থায় কিন্তু খুব হার্ড হয়ে যায়, এবং তার উপরে যে কোনো মানুষ সারভাইভ করা কিন্তু অনেক কষ্টকর হয়। তাহলে ভাবুন এই আমাদের ভারতের মধ্যে যে অংশটুকু রয়েছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, সেখানে যে সমস্ত পশু পাখি এবং এখানকার মানুষেরা জনজীবিকা করে এখানে জীবন নির্বাহ করে, তাহলে তারা কতটা সারভাইভ করতে হয় একবার ভাবুন। একটা হাতিকে যদি এই ম্যানগ্রোভ অঞ্চলে যদি ছেড়ে দেওয়া হয়, সে তো অনেক শক্তিশালী, কোনোদিনও কি বেঁচে থাকতে পারবে? কোনোদিনও না। এখানে আছে লবণ, জল, উদ্ভিদ এবং নিজেদের আহার, মানে সেটা সংগ্রহ করার জন্য প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে প্রচুর সংগ্রাম করতে হয় এই প্রকৃতির সাথে। তো এখানে যে সমস্ত অ্যানিমেলরা থাকে তারা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে ফিটেস্ট, মানে যেটাকে বলা হয় ফিটেস্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে সেই জায়গা দিয়ে যাচ্ছি আমরা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠেসমূল এটাকে বলা হয় এবং শ্বাসমূল এটাকে বলা হয়। এবং এখন আমরা
আস্তে আস্তে যেই খালটায় প্রবেশ করব সেই খালটার পার্শ্ববর্তী দৃশ্য এবং জানি না আজকে ভাগ্যে কী আছে দেখানোর চেষ্টা করব। এখন আমরা প্রবেশ করেছি হেতাল বনের মধ্যে দিয়ে আমাদের বোটটি যাচ্ছে আর সাথে সবাই আমুদি মাছ খাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি পীরগাজী খালের মধ্যে দিয়ে বনবিবি ধারানি বলে একটা খাড়ি রয়েছে, তার মধ্যে এখানে অনেক চান্স থাকে বাঘ বা অন্যান্য বন্য প্রাণীগুলো দেখা। বিশেষ করে বাঘ এই হেতাল বনের মধ্যে বেশি লুকিয়ে থাকে, আর হেতাল বনের মধ্যে কিন্তু বাঘিনী তাদের মানে যে সময় বাচ্চা প্রসব করে সে সময় হেতাল বনের মধ্যে আসে, কখনো কখনো লোকালয়েও চলে যায়। তো অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে প্রবেশ করেছি এটা হচ্ছে হেতালের জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। আর এই জায়গাকে কিন্তু বাঘের আতুর ঘর বলা হয়। তো এই জঙ্গলের ফোকফাক দিয়ে কিন্তু হয়তো সেই দক্ষিণী রায় আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, যেহেতু জঙ্গলটা অনেক ঘন, এখনও জল এসছে। তবে একমাত্র এই জায়গাতেই কিন্তু বাঘ তার যে বাসা বা ঘর বেশি বাঁধে। তো দেখুন কি সুন্দর এই জঙ্গলটা, কত বিস্তীর্ণ এলাকা নিয়েই হেতাল জঙ্গল। এর ডেপথে হয়তো তার বাসস্থান রয়েছে কোথায়। তো আমাদের নৌকাটা এই হেতালের জঙ্গলের অনুভূতি নিতে নিতে সামনে চলছে। তো এই হেতাল কাঠটা কিন্তু খুব দামি, আর এর যে ফলটা সেই ফলটা অনেকটা খেজুর গাছের মতন হয়, যদিও ঠিক গরমকালে সেটা ভালো দেখা যায়। তো আমি এই যে একটা হেতাল বনের একটা মুভমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো একটা অবজেক্ট ছিল, ভাগ্যে হয়তো কিছু ছিল, খুব বড় একটা জিনিস মিস করলাম। তো চলুন এবার আমরা অন্য খাড়ির দিকে যাচ্ছি, এবং সামনে আর একটা হেতাল বন আছে, এখনও দেখি, খুবই মানে সাসপেন্স রয়েছে, কি দেখতে পারবো তাও জানি না। তো আমরা এখন এমন একটা বন দিয়ে যাচ্ছি, এই বনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ দেখা যায়, কিন্তু জলমগ্ন হয়ে গেছে, তবুও দেখা যায়। কিন্তু দেখা যায় কিনা, আমাদের চোখে বাদে কিনা। বেশ সুন্দর কিন্তু জায়গা এটা। তো আমরা অনেকটা পথ অতিক্রম করলাম, আর এইবার আমরা পৌঁছাচ্ছি সেই একটা খুব সুন্দরতম একটা জায়গা, যেখানে নদীটা এতটা বড়, মানে অ্যাকচুয়ালি সুন্দরবন ভ্রমণের মধ্যে এই একটা জায়গা কিন্তু বিশেষ একটা জায়গা। তার কারণ একে বলা হয় 5 রিভার জংশন বা পঞ্চগাঙের মুখ। সেখানে কিন্তু খুব রেয়ার যে ডলফিনটা দেখা যায়, ডলফিন, জেলিফিশ এসব ধরনের, এবং পরিযায়ী কিছু পাখি থাকে। তো চলুন সেটা দেখানোর চেষ্টা করি কি কি সেখানে থাকে। আর বিশেষ করে ওই একটাই জায়গা রয়েছে যেখানে কিন্তু সুন্দরবন অঞ্চলের মানুষেরা যারা মাছের উপর নির্ভরশীল, সেই মৎস্যজীবীরা ওই জায়গা থেকে কিন্তু, যেহেতু 5টা নদীর মোহনা, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটিস মাছ হয়। আর সেখানে গিয়ে সেই পঞ্চগাঙের মুখ সম্বন্ধে আমি আর একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। অ্যাকচুয়ালি বাঘ হয়তো আমরা দেখতে পেরেছিলাম, দেখুন বোটের সমস্ত মানুষেরা কতটা এক্সাইটেড, মানে তারপরে চলে গেল, বুঝতেই পারলাম না যে অ্যাকচুয়ালি কি, কিন্তু ক্যামেরা অন করার আগে এই মুহূর্তটা শেষ হয়ে গেল। তো সবাই কিন্তু বেশ এক্সাইটেড রয়েছে এখন। আচ্ছা, কে দেখেছিল প্রথম? আমি। আপনি দেখেছিলেন? কি দেখেছিলেন বলুন। এটা আরো বিপদের ব্যাপার, এখন কনফিউশন হয়ে গেছে সত্যি দেখলাম কিনা। আচ্ছা, আরেকজন কে বললো? আমি ও বলার পর মানে আপনার কি আচ্ছা মানে মনে হয়েছে যে ওটা ছিল, হয়তো দেখেছিলেন, তাই তো? এদিকে তাকিয়ে শুয়েছি। বাবা, কত বড় একটা মিস্টেক হয়ে গেল আমাদের, ভীষণ বড় একটা মিস্টেক হয়ে গেল। আপনাদের ক্যামেরাতে দেখাতে পারলাম না, তবে চেষ্টা করা হচ্ছে এখনো। অ্যাকচুয়ালি বাঘটা দেখা গেছিল, আমরা খুব ভুল করে ফেললাম, এর মধ্যে একটু উথাল পাতাল লেগে গেছিল, আর বেশ ভালো একটা মুহূর্ত ছিল। তো এখন আমরা যেটা একটু বললাম আপনাদেরকে, পঞ্চগাঙের মুখ বা 5 রিভার জংশন, সেখানে পৌঁছাচ্ছি। এবং আমরা যেই নদীটা পার হয়ে আসলাম এটাকে বলা হয় নবাকি নদী, এবং এখানে আরও 4টে নদীর মিলিত স্থল। আর এখানে কিন্তু ডলফিন এবং জেলিফিশ সেটা দেখা যায়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে প্রচুর মানুষ মাছ ধরে, যেহেতু 5টা নদীর মোহনা, ভ্যারাইটিস রকমের মাছ কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি দেখাচ্ছি, দেখুন প্রচুর জেলে রয়েছে, দেখুন তারা মাছের ওই যে নৌকা দিয়ে ওই নোঙরটা ফেলেছে, ভীষণ সুন্দর এই দৃশ্য, কত সুন্দর লাগছে দেখুন। এ মাথা ও মাথা কিন্তু দেখা যাচ্ছে না। তো পঞ্চ নদীর সঙ্গম স্থল, এই পবিত্র জল একটুখানি মাথায় ছুঁয়ে নিই, তো বেশ সুন্দর। তো নবাকি থেকে এসে মাতলা, হেরোভাঙা, বিদ্যাধরী আর হচ্ছে রায়মঙ্গল, তো এই সবকটা নদীর মিলনস্থলে আছে। এবার আপনাদের এই নদীর এখানে একটা ছোট্ট একটা ইন্টারেস্টিং কাহিনী বলি।
তো 2024 সাল নাগাদ এই নদীর এই পঞ্চগাঙের মুখ আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে প্রচুর মাঝিরা তারা মাছ ধরছে। এখান থেকে কিন্তু একটা মাছ এখানকার সুন্দরবনের বিখ্যাত এবং খুব দামি, সে মানে খুব এক্সপেন্সিভ সেই মাছটা, তার নাম তেলিয়া ভোলা। সেই তেলিয়া ভোলা এখান থেকে পাওয়া যায়, যেটা কিন্তু অনেক লক্ষ টাকায়, মানে সেখানেই ব্যবসাদারেরা তারা কিনে নিয়ে সেটা বিদেশে রপ্তানি করে। যদিও সেই মাছের মধ্যে রয়েছে কিন্তু মেডিসিনাল গুণাগুণ। তো এখান থেকে কিন্তু পাওয়া গেছিলো সেই তেলিয়া ভোলা। আপনারা হয়তো অনেক খবরের কাগজে দেখতে পারেন তেলিয়া ভোলাটার ওয়েট ছিল প্রায় 48 থেকে 50 কেজি, খুব সম্ভবত মনে হয় 56 কি 57 লক্ষ টাকাতে সেটা বিক্রি হয়েছিল। তো দেখুন জলের কালার কিন্তু আলাদা, যখনই আলাদা নদী হচ্ছে তখন কিন্তু জলের কালারটা একটু আলাদা রূপান্তরিত হচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে এই তৃণভূমিটা দেখুন, এখানে কিন্তু হরিণের প্রচুর পরিমাণে আনাগোনা হয়। আর এখানে দেখুন ছোট্ট একটা ওয়েব তৈরি হচ্ছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর এই দৃশ্যটা ম্যানোগ্রোভ অঞ্চলের, বেশ সুন্দর লাগছে। সুন্দরবন ঘুরতে ঘুরতে দেখুন একটা পাখি দেখাচ্ছি, এটাকে বলা হয় মদন টাক। সুন্দরবনের কিন্তু সব থেকে বড় পাখি বলা হয়, দেখুন কত সুন্দর এই পাখিটা, একে বলা হয় মদন টাক। মাছ টাছ কিন্তু খায়। তো আজকের আমাদের যে শেষ ডেস্টিনেশন দোবাকি ক্যাম্প, সেখানে আমরা নেমেছি আর দেখাচ্ছি এখান থেকে আমাদের পারমিশনটা হয়ে গেছে। তারপর দেখুন এই যে, আর এখানে কিন্তু আমি গিয়ে দেখাচ্ছি দুই পাশে প্রচুর পরিমাণে এই যে কেওড়া গাছগুলো রয়েছে প্রচুর পরিমাণে। আর এখানে কিন্তু আমরা খাঁচার মধ্যে, আর বন্য পশু পাখি সবাই বাইরে। তো এখানে যেগুলো ছাপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হরিণের পায়ের ছাপ, দেখে বুঝতে পারছেন কত। তো এই পুরো ক্যাম্পটায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ আসে, বিশেষ করে এই জায়গায় এত পরিমাণে যে ওই কেওড়া গাছ লাগানো রয়েছে, যেটা কিন্তু হরিণের খুব প্রিয়। তারা কিন্তু এই কেওড়া গাছটায় সব থেকে বেশি পরিমাণে পাতা খেতে আসে, তখন এই জায়গাটায় সেই ছাপগুলো পাওয়া যায়, যদি একটু কাদা জায়গা। তো এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আর প্রচুর চিরহরিৎ অরণ্য রয়েছে। তো আমি এই জায়গায় গিয়ে সামনে একটা টাওয়ারে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে এই পুরো যে বিস্তীর্ণ ম্যানগ্রোভ ফরেস্টটা সেটা কেমন লাগে, এবং যদি কিছু পরিযায়ী পাখি দেখানো যায় সেটা দেখানোর চেষ্টা করব। বেশ সুন্দর লাগছে এখান থেকে কিন্তু অনেকটা। এই দেখুন বাঘের পায়ের ছাপ, কত বড় বড় থাবা রয়েছে, আরও দেখাচ্ছি। তো বাঘের চারণভূমি এই জায়গাটা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কত বড় বড় বাঘের পায়ের ছাপ। তো অ্যাকচুয়ালি যে সমস্ত হরিণরা এখানকার যে কেওড়া ফল বা পাতাটা হরিণের ভীষণ প্রিয়, যখন খায় তারা পাগল উন্মাদ হয়ে যায়, ঠিক তখনই কিন্তু বাঘের আক্রমণটা হয়, হরিণকে শিকার করে। মানে বাঘ যেরকম হরিণকে খায়, কিন্তু হরিণ সেরকম এই পাতা খায় ম্যানোগ্রোভ, তারপর অন্যান্য পশু প্রাণী মাছ খায়। ঠিক এইভাবেই কিন্তু সুন্দরবনের এই ইকোসিস্টেমটা চলে আসছে। তো লাল কাঁকড়া বাদে দেখুন আর একটা কাঁকড়া দেখতে পারলাম, বেশ সুন্দর লাগলো, এটা কিন্তু বেশ বড় কাঁকড়া। তো চলুন অনেকটা হেঁটে আসলাম, আর এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া, প্রচুর পরিমাণে রয়েছে কেওড়া গাছ। তো সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত মানুষের ভিড় এখানে। তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে প্রশস্ত ভীষণ বড় জায়গা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে হরিণ দেখার চান্স থাকে, যদিও এখন কিচ্ছু দেখা যায়নি, জানি না কেউ দেখতে পেরেছেন কিনা। বিশেষ করে সকালবেলায় আসলে কিন্তু এই দৃশ্যটা বেশ সুন্দর লাগে। তো এরকম জায়গায় একটা আছে এরকম লেন তৈরি করা, এই সাইডের দিকেও আছে এরকম সেম একটা লেন তৈরি করা। তবে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া, যেগুলো কিন্তু সুন্দরবনের মানুষ একটাও খায় না। আমি দেখাচ্ছি লাল কাঁকড়া, দেখুন এখানে রয়েছে লাল কাঁকড়া এবং শ্বাসমূল রয়েছে, কিছু লাল কাঁকড়া রয়েছে, দেখেছেন। তবে এই জায়গা থেকেও কিন্তু কোনো কিছু দেখা যায়নি এখনো পর্যন্ত, তবে এই জায়গা থেকে কিন্তু দেখার চান্স প্রচুর থাকে। তো দেখলেন এই একটা টানেল, আর একটা রয়েছে এইটা, দেখেছেন। আর ওখানে একটা মিষ্টি জলের পুকুর তৈরি করা হয়েছে, আমি দেখাচ্ছি ওই পাশে দেখুন। তো দেখলাম এই ভিউ পয়েন্টটা, তো ঠিক আগের মতন। এটা কিন্তু কিছুদিন আগে কনস্ট্রাকশনের কাজ চলছিল, আমি আগে একবার যে সময় এসেছিলাম, তো এখনই পুরোপুরিভাবে এটা কমপ্লিট হয়নি, হয়তো এর থেকে আর একটু হাইট হতে পারে। তো দোবাকি ক্যাম্পের এই বিষয়বস্তু দেখলাম, তবে বাঘের পায়ের ছাপ দেখে বেশ ভালো লাগলো। তো এবার আমাদের এক্সিট হওয়ার পালা, এবং সামনে আরও কিছু ম্যানোগ্রোভ ফরেস্টের যে গাছগুলো আছে সেগুলো দেখতে যাব। জায়গা দেখাচ্ছি, কেওড়া গাছের ঠিক নিচে হরিণের একটা পাল এসেছিল, দেখুন কত পায়ের ছাপ, দেখুন কত পায়ের ছাপ কি করে দিয়েছে এখানে। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো, ভীষণ বিস্তৃত এলাকা জুড়ে কেওড়া গাছ। তো আছে প্রচুর লাল কাঁকড়া এবং রয়েছে প্রচুর হলুদ কাঁকড়া, এবং যে নীলাভ আকারের যে কাঁকড়াটা সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারেন।
তো এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া, আপনারা একটু নিচে যদি লক্ষ্য করেন লাল কাঁকড়া দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। একটা দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ার রয়েছে, দেখুন ক্যাম্পের ওয়াচ টাওয়ারে কতটা ভিড়। এখানে কিন্তু পরিযায়ী পাখি দেখার চান্স প্রচুর থাকে। তো আমি দেখাচ্ছি উপরে গিয়ে, তবে ভিড় কিন্তু বেশ হয়েছে। তো দেখুন কতটা ভিড় হয়েছে, কিছু বিদেশি পর্যটকও তারা পরিযায়ী পাখিগুলো দেখতে এসছেন। দেখুন এখানে বুঝতে পারছেন। তো এবার আমি দেখাচ্ছি, অনেক পরিযায়ী পাখি রয়েছে এখানে, তো আমি দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা, আর কিছু পরিযায়ী পাখি দেখুন কেমন সুন্দর লাগছে, কত এসছে। তো এটাই এই একমাত্র শীতের এই সিজনে কিন্তু এটা প্রচুর পরিমাণে দেখা যায়। তো আমি আরও দেখানোর চেষ্টা করছি। এই জলাশয়টার মধ্যে দেখুন আরও রয়েছে, এখানে একটা রয়েছে, ওই পাশে রয়েছে এবং ওই পাশেও কিছু আছে, তারা রোদ পোহাচ্ছে দেখুন। এবং পাখির কলরব কিন্তু আপনারা হয়তো শুনতে পারছেন, বেশ সুন্দর। এই জায়গা দিয়ে দেখুন কত সুন্দর লাগছে এবং এক ঝাঁক উড়ে যাচ্ছে, দেখুন কি অসাধারণ দৃশ্য। তো এটা বেশ ভালো লাগলো এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। তো এটা আগের বার এসে দেখতে পারিনি, এবার বেশ ভালো লাগলো এটা। তো কিছু আমরা সাইবেরিয়ান বার্ড দেখলাম, যেগুলো কিন্তু সুদূর অনেক দূর দূরান্ত থেকে, হিমালয় থেকে সেই পাখিগুলোরা আসে। তারপর আবার যে সময় শীতকালটা চলে যায়, সেই সময় কিন্তু তারা আবার এতটা দূরত্ব, হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তারা আবার চলে যায়। তো তাদের আসতে কিন্তু বেশ সময় লাগবে এবং অনেক পাখি মারাও যায়। তো এইবার আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি। তো দোবাকি ক্যাম্প থেকে আমরা বেরিয়ে গেলাম, আমাদের বোট চলে এসছে। দেখুন কতটা ভিড় রয়েছে এখানে। দেখুন সুন্দরবনের কুমির তো বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যেখানে বন্দি, তবে এই ওয়াইল্ডের মধ্যে কুমির আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রোদ্দুর পোহাচ্ছে, দেখে বুঝতে পারছেন হা করে রয়েছে, ভীষণ বড় কিন্তু এই কুমিরটা, কি সুন্দর এই দৃশ্য। তবে এই যে সময় জলে নামবে, কাদার কিন্তু স্লিপ কাটতে কাটতে নামবে, বুঝতে পারছেন কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। দেখুন একটা পরিযায়ী পাখি স্নান করছে, এটা হচ্ছে সাইবেরিয়ান বার্ড খুব সম্ভবত, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। তো দেখুন আমাদের বোটের সবাই খেতে বসে গেছেন। তো এখন হয়ে গেল খাবারের সময়। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে সুন্দর দৃশ্য এবং আরও কি কি দেখতে পাই সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো দুপুরের খাবার নিয়ে চলে এলো, দেখুন দাদা দিচ্ছি খাবার। তো আমি দেখাই আজকে খাবারের মেনুতে, আগেই অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কি কি হয়েছে। তো দেখুন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দাদা, কি সুন্দর লাগছে এটা। তো চলুন খেয়ে নেওয়া যাবে। তো এই দেখুন ভেটকি মাছটা কি সুন্দর করা, ভেটকি পাতুরি। তো এই দিয়ে একগাল খেয়ে দেখি। ভীষণ সুন্দর করেছে, টেস্ট অসাধারণ, অসাধারণ হয়েছে। তো প্রতিদিন দুপুরের পরে কিন্তু খাওয়ার পরে মেনুতে একটা ফল থাকে, তো তেমন আজকে রয়েছে একটা এই যে কমলা লেবু। তো এটাই আজকে আমরা খাবো এবং বোটের সবাই কিন্তু এটাই খাচ্ছে। তো এইবার আমরা আরও কিছু দৃশ্য দেখতে দেখতে পৌঁছাবো কিন্তু পাখিরালয় বা হোটেলে। খুব রেয়ার এক জিনিস সুন্দরবনের এই পাল তোলা নৌকা, দেখেছেন কি সুন্দর এই দৃশ্য। দেখুন সুন্দরবনের মানুষের জীবন জীবিকার এক অংশ, তারা মাছ কাঁকড়া ধরার জন্য নৌকাটিকে খাড়ির মধ্যে দিয়ে ঠেলে নদীতে নামাচ্ছে, কি অপরূপ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের মধ্যে লাল শালু বা সারি বাঁধা, যে সময় এই সুন্দরবনের যে সমস্ত পার্শ্ববর্তী অনেক মৎস্যজীবীরা আছে, তারা যে সময় মানে মাছ ধরতে যায়, তখন কিন্তু বনবিবির পুজো দিয়ে এই লাল শালু বা কাপড়টা এখানে বেঁধে দিয়ে তারপর বনবিবির পুজো দিয়ে তারা জীবন হাতে করে 5-7 দিনের জন্য মাছ ধরতে বেরিয়ে যান। তো সব শেষে আমরা তারপরে আমাদের সমস্ত কিছু আজকের এপিসোডগুলো কমপ্লিট হলো এবং তারপর আমরা আস্তে আস্তে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এসে উপনীত হলাম পাখিরালয় ফেরিঘাটে। এইবার আমরা যাচ্ছি হোটেলের মধ্যে। তো অলরেডি পৌঁছেও গেছি, তো চলুন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো আজ রাতে ডিনারে ছিল, দেখতে পাচ্ছেন এই যে ফ্রায়েড রাইস, চিকেন কষা, স্যালাড এবং আলুর দম ছিল, আমি সেটা নিইনি। তো এই খাওয়ার পরে আজকে রাত্রে এখন ঘুমাতে চলে যাব এবং কালকে আছে আর একটা স্পট, তারপর আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে। তো চলুন, গুড নাইট।
তো আজ আমাদের ভ্রমণের অন্তিম দিন অর্থাৎ তৃতীয় দিন, যেহেতু এই প্যাকেজটি ছিল 3 দিন 2 রাতের, তাই আজ যেহেতু শেষ, তো আজকে রয়েছে একটা স্পট। তো চলুন এখান থেকে আমাদের সরাসরি উঠবো এবার আমরা বোটে উঠে আপনাদেরকে সেই স্পটে নিয়ে যাব এবং আমি আপনাদেরকে কিছুক্ষণ পর গিয়ে বলবো আপনারা প্যাকেজটি কিভাবে অ্যারেঞ্জ করবেন। তাতে কি হবে, আপনাদের ভ্রমণের জায়গাগুলো আপনারা বেছে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো আজ কি পরিমাণে ভিড় হয়েছে দেখুন, যেহেতু আমাদের ভ্রমণের শেষ দিন তাই মারাত্মক পরিমাণে ভিড় রয়েছে। আর এখান থেকে আমরা পাখিরালয় থেকে বেরিয়ে যাব গোসাবার দিকে। তো পাখিরালয় ফেরিঘাট থেকে আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কি পরিমাণে শীতকালীন মানে ভ্রমণ পিপাসু মানুষেরা সুন্দরবন এই ভ্রমণের জন্য আসে। তো কি পরিমাণে ভিড় হচ্ছে বুঝতে পারলেন। তারপর আমরা বোটে অনেক কষ্টে উঠে গেলাম, অনেকক্ষণ দাঁড়াতে হলো এবং তারপর আমাদের বোটটা চলাও শুরু করলো। এবার আমাদের যেহেতু লাস্ট আমাদের ডেস্টিনেশন একটা জায়গা আছে গোসাবার মধ্যেই অন্তর্গত, তা বোট চলা শুরু করেছে এবং সাথে সময়ও হয়ে গেছে সকালবেলার যে ব্রেকফাস্ট সেটা। তো ব্রেকফাস্টে কী কী দিচ্ছে আমি দেখাচ্ছি। তো পৌঁছে গেলাম এই ঘাটটায়, দেখুন আধা ঘন্টা মাত্র সময়। আর এটা যেহেতু শেষ দিন আর শেষ আমাদের ভ্রমণের যে ডেস্টিনেশন সেটা লোকনাথ বাবার মন্দির। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর এখানেও কিন্তু টাকার অনেক জায়গাও রয়েছে দেখুন। তবে এই জায়গায় থাকে খুব কম লোক। আর দুই পাশে এই যে দেখতে পাচ্ছেন লবণাম্য উদ্ভিদগুলো রয়েছে, তার মাঝখান থেকে সুন্দর রাস্তা হেঁটে যাবে এবং সামনের দিকে যে গ্রামের পরিবেশের মধ্যে রয়েছে লোকনাথ বাবার মন্দির সেটা কিন্তু অসাধারণ দেখতে। তো দেখুন সুন্দর একটা বটগাছতলা, আর এই পাশ থেকে এই যে মাটির না ইটের রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের সামনে একটুখানি হেঁটে যেতে হবে। আর দুই পাশেই সুন্দরবন মানুষের যে জীবন জীবিকা দেখুন কিভাবে তারা জীবন জীবিকা চালায়। কেউ ডাব বিক্রি করছে, বাদাম, এরকম কিছু দোকান রয়েছে। এই যে অস্থায়ী দোকানগুলো দেখুন, হলুদ বিক্রি করছে, ডিম, এগুলো কিন্তু সব সুন্দরবনের একদম পিওর দেশি। সবাই তাদের বাড়ির গাছের কলা টলা। দেখুন এক বয়স্ক মানুষ কত কিছু নিয়ে এসছে, কামরাঙাও রয়েছে এখানে কিছু। এগুলো কি, এটা ও টক ঢ্যাঁড়স। দেখুন আমি নতুন দেখলাম টক ঢ্যাঁড়স। কত করে এই 15 টাকায় কতখানি, কত সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তো এরকম সামনে কিন্তু অনেক আছে। তো দেখুন লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার আগে কাঁকড়া বিক্রি হচ্ছে, দেখুন কত বড় বড়। আরও আছে এখানে বোঝাই কাঁকড়া। বাবা এগুলো তো ভীষণ বড় বড়। এগুলো কত করে দাদা? 1200 টাকা। 1200 টাকা কেজি। তো কেন হবে না? দেখুন 500 গ্রাম ওয়েটের বড় বড় কাঁকড়া 1200 টাকা কিলো। আর এখানে অনেক আছে, এটা 400 টাকা কিলো। দেখুন এটা বাক্স বাদাম না, এটা কত করে? 20 টাকা করে। এ দেখুন বাক্স, তার মধ্যে এই বাদাম, তারপর সেইটা আবার খোসা ছাড়িয়ে তারপর খেতে হয়। একটা পিস হচ্ছে 20 টাকা। তো এরকম প্রচুর কিছু আছে। আমি অনেক দিন পর দেখলাম এই বাক্স বাদামটা, খুব রেয়ার। তো এখানে সবেদা বিক্রি হচ্ছে 8টা 20 টাকা খুব সম্ভবত মনে হয়। দেখুন কতটা ভিড়। তো লোকনাথ বাবার মন্দিরের সামনে আমরা চলে এসেছি, ওই জায়গাটায় মন্দিরটা। তো দেখুন কত সুন্দর এই স্নিগ্ধতায় ভরপুর এই পরিবেশটা। দুপাশে ধানগুলো সোনালি আকার ধারণ করেছে, তার মাঝখান দিয়ে একটা কংক্রিটের রাস্তা। তো এইভাবেই যাচ্ছি আমরা। তো এই জায়গাটা কিন্তু বেশ মনোমুগ্ধকর। তো এসে পৌঁছে গেলাম আমাদের অন্তিম যে আজকের ডেস্টিনেশন লোকনাথ বাবার মন্দির। তবে এর সম্বন্ধে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু বিভিন্ন ভিন ধর্মের যত মানুষের আছে তারা সবাই এখানে ভিজিট করতে আসে। তো অ্যাকচুয়ালি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর মাটির বাড়ি রয়েছে এখানে। এটা কিন্তু সুন্দরবনের ঐতিহ্য বা কালচার, কি সুন্দরভাবে রয়েছে দেখুন। যদিও এটাই খড় নেই, খড় রয়েছে একেবারে মেন মন্দিরটায়। তো প্রচুর মানুষ পর্যটকরা এসছেন এখানে, তারা বসে আছেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি লোকনাথ বাবার মন্দিরটা, দেখুন কতটা সুন্দর। তো আজ রয়েছে আমার সাথে সুন্দরবনের দ্বিতীয় জীবন বাঘের মুখ থেকে ফিরে পাওয়া আশিস দা। তো এনার জীবনের একটা সংক্ষিপ্ত কাহিনী শুনে নেবো যে কিভাবে ইনি বেঁচে আসলেন বাঘের মুখ থেকে। এই হচ্ছে আশিস দার মাথার অবস্থা। এই পাশে যে ফুলা অংশটা, এই পাশে তো রয়েছেই, আরো আমি দেখাচ্ছি দেখুন চারি সাইডটায়। আর এই যে করটিটার অবস্থাটা দেখুন, এই দেখুন নিয়ে লাগানো মাথা ফেটে গেছিল পুরো। এখানে কৃত্রিম স্কাল দিয়ে আমার থাইতে লাগানো আছে, স্কালটাও নেই ওখানে। পিঠেও রয়েছে দেখুন, এই যে হচ্ছে নখের দাগ পিঠের।
দেখে বুঝতে পারছেন কতটা। আর এই যে জায়গাটা দেখি দাদা, 1 মিনিট, এই যে জায়গাটা দেখুন, এটা কিন্তু নরম, হাড় নেই কিন্তু এখানে এখনো, না এখানে বোনলেস, পুরো নরম। এই হচ্ছে আশিস দা। তো এনার জীবনের কাহিনীটা কিন্তু মানে ভীষণ সংগ্রামশীল। তবে এর একটা ডেডিকেটেড ভিডিও আমার রয়েছে, আপনারা যদি দেখতে চান তো আশিস দা কীভাবে মানে সুন্দরবনের সব থেকে বড় যে টাইগার, 252 কিলো ওজন, তার নাম হচ্ছে নান্টু টাইগার। তো সে 201 জন মানুষকে খেয়েছে, আর একজন লাকি ব্যক্তি ছিল, সে হচ্ছে আশিস দা, যিনি বেঁচে গেছেন। এবং কিভাবে বেঁচেছে, 8 মাস পরে তার জ্ঞান ফিরেছে, সম্পূর্ণ ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে আমার এই ডিসক্রিপশানে রইল লিঙ্ক, আপনারা দেখে আসতে পারেন। আমাদের সুন্দরবনে একটা জায়গার নাম আছে চামটা ভোলাখালী, জায়গাটার নাম চামটা ভোলাখালী। ওই জায়গায় মধু কালেক্ট করতে গিয়ে, পারমিশন করে মধু কালেক্ট করতে গিয়েছিল, আয়লার আগে একটা ব্যাগে পরপর 3 জনকে নিয়ে চলে গেছে। তো সুন্দরবনের এই যে বিখ্যাত কাঁকড়া সুন্দরবনের এই পার্শ্ববর্তী নদী থেকেই ধরা। তো আজকে শেষ দিনে কিন্তু এই সুন্দরবনের এই বিখ্যাত কাঁকড়া সকালবেলার স্ন্যাক্সে রয়েছে। তো সুন্দরবনের এই সুন্দরতম এই যে কাঁকড়া, অসাধারণ লাগলো, তো মন মুগ্ধ হয়ে গেল। এইটারই কমতি ছিল একমাত্র আমাদের এই ট্রিপে, তো সেটাও পরিপূর্ণ হলো, বেশ সুন্দর লাগছে। এই বোটে করে সমস্ত আর্মির স্যারেরা যাচ্ছেন, সুন্দরবন করতে এসছেন, সব আর্মির জওয়ানরা। তো দুপুরবেলায় চলে আসলো, দেখুন চিকেন বিরিয়ানি আর চিকেনের লেগ পিসগুলো দেখুন কত বড় বড়। তো চলুন এটাই খেয়ে নেওয়া যাক, তারপর সোজা সোনাখালী ঘাটে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ভ্রমণের অন্তিমক্ষণে এসে দাঁড়িয়ে, যেখান থেকে আমাদের ভ্রমণটি শুরু হয়েছিল, তো সেখানেই ভ্রমণটি শেষ হচ্ছে। অন্তিমক্ষণে এসে দাঁড়িয়ে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স তো আপনাদেরকে জানাচ্ছি, সাথে জেনে নেব যে ভ্রমণের যে সমস্ত সাথীরা হয়েছিল আমাদের সাথে, তাদের একটা সুন্দর এক্সপিরিয়েন্স, যে কেমন লেগেছে শীতের এই সুন্দরবন। দেখুন কত মানুষ আমাদের সাথে 3 দিনের ভ্রমণ সাথী হয়েছিলেন, তারা একজন এক জায়গা থেকে এসছেন, কেউ আমাদের রাজ্যের, কেউ ভিন রাজ্যের, কেউ অন্য জেলার। আচ্ছা, আপনারা এই যে সাগর সঙ্গমের এই যে ট্রিপটা মানে আপনারা এসছেন, সেই ট্রিপটায় তো কেমন আনন্দ করলেন এই 3 দিন? ভীষণ ভালো লেগেছে বা এটাই। আর এমনি খাওয়া দাওয়ার সমস্ত কিছু কেমন ছিল, তার গুণগত মান? ভীষণ ভালো ছিল। তো এখানে সৈনিক থেকে শুরু করে সমস্ত বিভিন্ন স্তরের মানুষের, চাকরিজীবী এবং অন্যান্য অনেক মানুষেরা এসছেন, তারা তো, আমিও তাদের সাথে আসতে পেরে আমারও সৌভাগ্য এবং আমিও ভীষণ হ্যাপি। তো এই 3 দিনের মুহূর্ত আমরা সবাই মিলে কিন্তু বেশ এনজয় করলাম, যেটা একেবারে আনফরগেটেবল। আপনাদের পেয়ে আমিও ভীষণ খুশি, বেশ ভালো লাগলো আপনাদের সকলকে। তোমাদের সাথে সময় কাটিয়ে আমাদেরও খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম, খুব সুন্দর লাগলো। তো সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে এই 3 দিনের যে ভ্রমণটা, কিভাবে সকাল থেকে একেবারে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত খাওয়া দাওয়া, ভ্রমণ এবং রাতের আনন্দগুলো কিভাবে কাটালাম, মানে বুঝতেই পারলাম না 3 দিন কখন কিভাবে কেটে গেল। তো বেশ সুন্দর লাগলো এখানকার খাবারের গুণগত মান, ভ্রমণের জায়গাগুলো এবং অনেক কিছু দেখা, সুন্দরবনকে অনুভব করা, বেশ ভালো লাগলো। তো আপনারা যদি আসতে চান, সারা বছরই এখন ট্যুর হয়, তো সাগর সঙ্গম যে ট্রাভেলসের যে নামটা এবং নাম্বারটা দেখতে পাচ্ছেন, এবং আমার ডিসক্রিপশানে গিয়ে চেকও করে আসতে পারেন। তো এখানে গিয়ে যোগাযোগ করবেন, এরা খুব কম পয়সায় ভারতের এই লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্যের ভ্রমণ আপনাদেরকে করিয়ে দেবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।